আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের বিজেপি সেনাবাহিনী শুল্ক কর্মকর্তা সহ ১৬৫ জনকে জাহাজে দেশে ফেরত পাঠানো হলো। দুপুরে কক্সবাজারে উখিয়ার ইনানি নৌবাহিনী জেটি ঘাট থেকে তাদের জাহাজে তোলা হয়। বাকি ১৬৫ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে বান্দরবনের ঘুমধুম উচ্চ বিদ্যালয়, টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয় থেকে তাদের বাসে করে কক্সবাজারের ইনানি জেটিঘাটে আনা হয়। বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের কারণে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় বিভিন্ন বাহিনীসহ ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। জন মায়ানমারের বিজেপি সদস্য যারা আমাদের কাছে আশ্রয় নিয়েছিল তাদেরকে প্রত্যাবর্তন করব। সেই প্রত্যাবর্তন কাজ আমরা সফলতার সাথে সম্পন্ন করছি। এর মধ্যে অর্ধেক অর্থাৎ ১৬৫ জন ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের কোস্টগার্ডের ভাড়াকৃত জাহাজ যোগে মায়ানমারের শিপে তুলে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশিষ্ট ১৬৫ জন আছে, তারা আজকে বিকেলের মধ্যেই আমরা এই রিপেট্রিশন করব। মায়ানমারের নৌবাহিনীর যে জাহাজ এসছে সেখানে তুলে দিব। দর্শক, কক্সবাজারে রয়েছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহিন, মিয়ানমার সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর জানাবেন যে আজকের টেকনাফের সীমান্ত পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ সাথী, হস্তান্তর প্রক্রিয়াটা এখনো চলমান রয়েছে। আপনি যেটি খবরেই বলেছেন, ১৬৫ জন বিজিবি এবং অন্যান্য কর্মকর্তাদের ইতিমধ্যে জাহাজে তুলে দেওয়া হয়েছে এবং আরো ১৬৫ জন এখনো এখানে রয়েছে। আমরা সেই জেটি ঘাটে অবস্থান করছি, ইনানি জেটি ঘাটে, যেটি নৌবাহিনীর জেটি ঘাট। এটা ব্যবহার করে মিয়ানমারের যে সমুদ্রে, গভীর সমুদ্রের যে জাহাজটা রয়েছে সেখানে এই বিজিবি সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের সেখানে তুলে দেওয়া হচ্ছে। মূলত ৩০২ জন বিজিবি সদস্য সেখানে রয়েছে, অন্যান্য সেনা সদস্য, বিজিবি সদস্যদের পরিবার, শুল্ক কর্মকর্তা এবং বেসামরিক লোকজন ৩৩০ জনের মধ্যে রয়েছে। তাদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমরা সকাল থেকে যে প্রক্রিয়াটা আমরা এখানে এসে দেখতেছি, এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া চলমান রয়েছে। তো এখানে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের তত্ত্বাবধানে মূলত এই বিজিবি সদস্যদের সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা চলমান রয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এখানে উপস্থিত রয়েছেন এবং মিয়ানমারের রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। মিয়ানমারের ৫ জন প্রত্যাবাসন কমিটির এবং বাংলাদেশের ৭ জন প্রত্যাবাসন কমিটি তাদের এই যে প্রত্যাবাসনের বিষয়টা তদারকি করছেন। আমরা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছি এবং সর্বশেষ বিকালের দিকে বাকি ১৬৫ জনকে জাহাজে তুলে দেওয়া হবে সেরকম বক্তব্যটি দিয়েছেন বিজিবি মহাপরিচালক। তো আসলে সাথী, সীমান্তে যে পরিস্থিতি, টেকনাফ, উখিয়া এবং গুমধুম, সকালের দিকে একটু গুলির শব্দ শুনতে পেলে মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে বলে আমরা সীমান্তের বাসিন্দা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই হচ্ছে আসলে ইনানি থেকে আমার সর্বশেষ তথ্য। বাকি কোনো তথ্য থাকলে আমি পরবর্তীতে জানাবো। সাথী, ধন্যবাদ আপনাকে। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিউক্তাও ও চীন রাজ্যের পালেতোয়াতে মিয়ানমারের জান্তার পরিচালিত বিমান হামলায় অন্তত ৯ জন নিহত ও বহু আহত হয়েছে। বুধবার জাতিগত ব্রাদারহুড অ্যালায়েন্সের বরাতে এ তথ্য জানায় ইরাবতী নিউজ। এদিকে এপ্রিল মাস থেকে সব তরুণ নারী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের পরিকল্পনা রয়েছে মিয়ানমার জান্তার সরকারের। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাদেরও সেনাবাহিনীতে ফিরতে হবে বলে জানানো হয়। A key term for trade between Myanmar and China. 57 Myanmar troops were sent back from মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের প্রভাব পড়েছে সীমান্তবর্তী জেলা বান্দরবনে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভীতি কাটছে না এসব এলাকার বাসিন্দাদের। ব্যবসা বাণিজ্যেও দেখা দিয়েছে স্থবিরতা। বেচাকেনা না থাকায় দোকানপাট বন্ধ রাখছে অনেক ব্যবসায়ী। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট।
মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যকার সংঘাতের প্রভাব পড়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে। তাদের ছোড়া গোলা আর মর্টার শেল সীমান্ত এলাকা ঘুমধুম ইউনিয়নের বসতবাড়িতে পড়ায় আতঙ্কে দিন পার করছে স্থানীয়রা। ব্যবসায়ীরা জানায়, গোলাগুলির ফলে সীমান্ত এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় বেচাকেনা কমেছে। দোকানে বেচা বিক্রি নেই, অভাবের মধ্যে আছে, এখন খুব সমস্যা, টাকা পয়সা নেই। বাজারে মানুষ অল্প দূর আছে, বাড়ি করে ফ্যামিলি নাই দিয়ে বাজার নগরে দেখার আতঙ্ক, গুলি মারে আতঙ্ক। মায়ানমার বর্ডারে গোলাগুলি কারণ আমাদের দোকানের ব্যবসা খুবই অনেক খারাপ যাইতেছে। দোকানের এখানকার মানুষ সবাই অন্য জায়গায় আশ্রয় নেই, কেউ এখানে থাকে না। আমাদের লস হচ্ছে এখন। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা বাণিজ্য বাড়বে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। পূর্ববর্তী এলাকাতে মোটরসাইকেলগুলো পড়ছিল, তখন আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসছিলাম। এলোমেলো আগের মতো যা ইচ্ছা তা ঘোরাঘুরি এবং একটা খামারে না দেওয়ার জন্য বারণ করছিলাম। বাণিজ্য দোকানগুলো তো মানুষজন একটু কম আসতেছে, যে যার মতো করে তারা এখন আগের মতো ঘোরাঘুরি করতেছে না। মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলে সীমান্ত এলাকার ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চান স্থানীয়রা। ইমরুল কায়েস, RTV। 60তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 16 থেকে 18 ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতি রাষ্ট্রদূত ডক্টর ক্রিস্টোফ হিউজেনের আমন্ত্রণে এই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 7 দেশ ও 3 আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সকাল 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে রওনা দেন সরকার প্রধান। দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিনের পর প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা। দুপুরের মধ্যে তা শেষ হলে তারা মুক্তি পাবেন। বিএনপির এই দুই শীর্ষ নেতাদের আইনজীবীরা জানান, বিকেলে প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের কাগজপত্র কারাগারে পৌঁছার কথা রয়েছে, আর সে অনুযায়ী আইনি প্রক্রিয়ায় কাজ করছেন তারা। এর আগে প্রধান বিচারপতির বাসায় হামলা মামলায় জামিন পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তেরোটি মামলায় তাকে প্রোডাকশন দেয়। আমরা আজকে সেই 13টি প্রোডাকশনের যে পিডব্লিউ তার জন্য দিয়েছি, 13টি মামলার সেই মামলার পিডব্লিউ প্রত্যাহারের জন্য আদেশ করেছি। ইতিমধ্যে অনেকগুলো শুনানি হয়ে আদেশ প্রত্যাহার হয়েছে এবং বাকিটাও 22টার মতো লাঞ্চের আগে হয়ে যাবে। আমরা আশা করি 4টা 4:30টার আগে এই প্রোডাকশন প্রত্যাহারের সকল আদেশ বিজ্ঞ আদালত থেকে জেলখানায় আসবে এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু এখন মুক্ত হওয়ার জন্য আর কোনো বাধা নাই, সে কারণে আমরা আশা করেছি আজকে সন্ধ্যার আগেই তিনি মুক্তি পাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা মুক্ত হবার পর আন্দোলন আরও গতি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, চলমান আন্দোলনের বাধা সৃষ্টি করতে তাদের গ্রেপ্তার করা হয়। আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আর বিচার বিভাগের সবাই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। মামলা তো দিয়েছেন আপনি, কারণ মামলা দেওয়ার যে ইনস্ট্রুমেন্ট আপনার, মামলা কে দেয়? পুলিশ দেয়। পুলিশ শেখ হাসিনার কথাই উঠবস করে। যথার্থ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তা তো নয়। আইনি প্রক্রিয়ার নামে আওয়ামী প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিকে গ্রেপ্তার করছেন, মামলা দিচ্ছেন, সাজা দিচ্ছেন। মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ এর জামিনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামিন মানেই মুক্তি নয়, মামলা চলমান আছে আর অপরাধ প্রমাণিত হলেই হবে শাস্তিও। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে বিএনপি যে সন্ত্রাসী দল তা আন্তর্জাতিকভাবে প্রমাণিত বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আদালতের একটা স্বাধীনতা আছে,
আদালত স্বাধীনভাবে কাজ করে। আদালত মনে করেছে তাকে জামিন দেওয়া উচিত, অপরাধ থেকে বা বিচার থেকে তো মুক্তি। দলীয় প্রধান স্মরণ করে দিয়েছে, কারণ বিষয়টি গুরুতর, খুব সেন্সিটিভ। নির্যাতনের যে চিত্র, সেখানে তাদের অপরাধ শাস্তির আওতার বাইরে যেতে পারে। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। করোনা অতিমারির পর এবার পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। 11টি বোর্ডে এবার মোট পরীক্ষার্থী 20,24,192 জন। শিক্ষামন্ত্রী বললেন, মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাদের তৎপরতায় এবার প্রশ্ন ফাঁস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকানো গেছে। নতুন কারিকুলাম নিয়ে মন্ত্রী বলেন, সারা বছর যেন শিক্ষার্থীর মূল্যায়ন করা যায় এবং কর্মোপযোগী করে গড়ে তোলাই হবে নতুন কারিকুলামের উদ্দেশ্য। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। করোনা অতিমারির পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমান পরীক্ষা। 11 শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী 20,24,192 জন। ছাত্র 9,92,887 জন ও ছাত্রী 10,31,314 জন। এবার পরীক্ষা সুষ্ঠু করতে 14টি নির্দেশনা বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার্থীরা জানালেন, জেএসসি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা না থাকায় কিছুটা ভয় রয়েছে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায়। অতটা ভয় হচ্ছে না, আশা করা যায় ভালো হতে পারে। আলহামদুলিল্লাহ, আমার পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো, ক্লাস তো ভালো মতো হয়েছে। জেএসসিতে তো আমরা কোনো এক্সাম দিতে পারি নাই, তো ওই হিসেবে ভয় লাগতেছে কি হবে। দীর্ঘদিনের রীতি ভেঙে এবছর কোনো পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেননি শিক্ষামন্ত্রী। পরীক্ষার সব তথ্য নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, পরীক্ষা সুন্দর পরিবেশে হচ্ছে। কোচিং সেন্টার বন্ধ সহ বেশ কিছু বিষয়ে নজরদারির কারণে প্রশ্ন ফাঁস ঠেকানো গেছে। একটা গোষ্ঠী আছে পরীক্ষার সময়ে সরকারের যে ইন্টিগ্রিটি, সরকারের যে দক্ষতা, সক্ষমতা, সেগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপপ্রচার করে। আবার আরেকটা আছে যে কিছু গোষ্ঠী আছে সেটা প্রতারণামূলকভাবে মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য প্রলোভন দেখিয়ে যে আমার কাছে প্রশ্ন আছে। আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা বলছি না যে কেউ করবে না, কিন্তু করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, সেটা আমরা বলতে পারি। মিয়ানমারের সংঘর্ষের কারণে বান্দরবান সীমান্তবর্তী এলাকায় যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারের প্রতিবেশী দেশে সেখানে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেটার কারণে যদি তারা পরীক্ষায় অনুপস্থিত থাকে, আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, কারণ সংখ্যা সেটা অনেক বড় নয়। চট্টগ্রাম বোর্ড সেটা ব্যবস্থা নিতে পারবে। নতুন কারিকুলাম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বললেন, পরীক্ষায় ভালো নম্বর পেলেও শিক্ষার্থীদের শেখার ঘাটতি থেকে যাচ্ছে। এ কারণে শিখন ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। জিপিএ 5 পাচ্ছে, আপনারা দেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার যে নানান বিষয়ে যে কাঙ্ক্ষিত সক্ষমতা, দক্ষতা, জ্ঞান অর্জনের কথা ছিল, সেটা হচ্ছে না। তো তাহলে তো সেই শিক্ষার্থী কর্মক্ষম হচ্ছে না, উচ্চশিক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না। শ্রেণীকক্ষে পাঠদান করাকালীন অবস্থায় বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদেরকে তারা মূল্যায়ন করতে পারেন যে আসলে শিক্ষার্থীর কম্পিটেন্সি, যেটা আমরা সক্ষমতা, সে অর্জন করতে পেরেছে কিনা। নতুন কারিকুলাম নিয়ে কিছু মহল অপপ্রচার চালাচ্ছে এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বললেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন শিক্ষা পদ্ধতিতে উন্নত মানের শিক্ষা দেয়া হবে। এটা একটা মিশ্র পদ্ধতির হতে হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে কোনো পণ্যের সংকট হবে না। দুপুরে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রমজান ঘিরে চট্টগ্রামে প্রথম পর্যায়ে এই কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় দেশেও এর প্রভাব পড়েছে। তবে স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে সাশ্রয়ী দামে পণ্য পৌঁছানোর চেষ্টা করছে সরকার। টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান সহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আমাদের আগামী 2 মাসের জন্য যেসব খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস যথেষ্ট পরিমাণে আমদানি হয়েছে এবং মজুদ আছে। নতুন করে পেঁয়াজ আসবে, চিনি আসবে, যাতে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা যদি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা রাখতে পারি, তাহলে কোনো পণ্যের সংকট হবে না।
টাকার বিনিময়ে পোস্টমর্টেম রিপোর্ট বদলানোর অভিযোগ উঠেছে নেত্রকোনা সদর হাসপাতালে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে ইচ্ছে মতো আঘাতের চিহ্ন লিখে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে শক্তিশালী একটি চক্র। নেত্রকোনার প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্যছবিতে বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতদেহ বিশ্লেষণ করে মৃত্যুর কারণ জানতে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়, সেটির উপর নির্ভর করে মামলার রায়ও। অথচ গুরুত্বপূর্ণ এই রিপোর্ট নিয়ে ছেলে খেলা চলছে নেত্রকোনা সদর হাসপাতালে। 2021 সালে জেলার কেন্দুয়ার বাট্টা গ্রামে মারামারির ঘটনায় শরীরে আঘাত পান সঞ্জু মিয়া। এরপর 2022 সালের নভেম্বরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ আসে নেত্রকোনা সদর হাসপাতালে। এরপর রিপোর্ট বদলাতে চক্রের মূল হোতা ও হাসপাতালের ডোম দীপুর কাছে 3,70,000 টাকা দেয় স্বজনরা। কথা ছিল মাথায় আঘাত করা হয়েছে এমন রিপোর্ট দেবে দীপু। পরে তা করতে না পারলেও টাকা আর ফেরত দেয়নি দীপু। এরপর ক্ষিপ্ত হয়ে মুখ খোলে স্বজনরা। এদিকে টাকার হিসেব নিয়ে দীপুর সঙ্গে ফোনে কথা হয় লাশ আনা নেয়ার কাজে জড়িত বাবুলের। আচ্ছা দীপু, বাসাত গিয়ে সঞ্জুর ভাই আর এই যে সালাম করে লোকটা পরে ফোন দিছিলাম 3.5। না এত মনে করুন আপনারাও দিছি, পরে ইয়ারাও দিছি, আরামও সাথে দিছি, পরে সিআইডি অফিসে দিছি। এর আগেও দীপু টাকার বিনিময়ে রিপোর্ট বদলে দিয়েছে বলে স্বীকার করেছে সহযোগী বাবুল। পার্টি যত 3,50,000 টাকা দিছে, ওখান বারে 20,000 টাকা আর উনি আয়া দীপুরে হাতে হওয়া দূরা আরো 20,000 টাকা দেখেছে। লাস্ট হয়ে আসার পরে প্রায় সময় দীপু আমার বক্তব্য দেয় যে লাস্টের পার্টি সার্টি নিয়ে এসো, কিছু খরচপাতি দিলে উলট পালট করে দেওয়ান যাবে। ময়নাতদন্ত রিপোর্টে অনিয়ম হলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন। এটা যদি হয় তাহলে কিন্তু তাদের আইনের হাতে চলে আসবে। এরকম হয় যদি এরকম, তাহলে কিন্তু এটা বিরাট ক্রিমিনাল কাজ। সৈয়দ মাহমুদ, RTV। বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সকালে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। গত বছরের 7 ডিসেম্বর একটি জাতীয় গণমাধ্যমে নুরুল হক নূরের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে আদালতে বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নূর। আদালতের কাছে উনি আমাদের মাধ্যমে অ্যাফিডেভিট আকারে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আজকের যে নিঃশর্ত ক্ষমা, সেই ক্ষমাটা আদালত হয়তোবা সক্রিয়ভাবে বা আমরা যেভাবে চেয়ে দিয়েছি এভাবে বিবেচনা করেন নাই বিধায় উনি আমাদেরকে সময় দিয়েছেন। আগামী 6 মার্চ এই কন্টেম্পট ম্যাটারটা মহামান্য আদালতের কার্যতালিকায় আবার থাকবে। মাদক মামলায় যুবলীগ নেতা নাজমুলের পরিবর্তে মিরাজুলের সাজা খাটার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আতাউর রহমানের একক বেঞ্চ এ আদেশ দেন। আগামী 25 তারিখ তদন্ত কর্মকর্তাকে পত্রিকার প্রতিবেদন সঠিক কিনা তা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2020 সালের অগাস্ট মাসে উত্তরায় একটি বাসায় অভিযানে বিপুল পরিমাণে ফেনিসিডিল, গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক মামলার মূল হোতা নাজমুল হাসানকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। তবে এই পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করে যিনি জেল খেটেছেন তার প্রকৃত নাম মিরাজুল ইসলাম। বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান GPH ইস্পাত লিমিটেডের বাৎসরিক চ্যানেল পার্টনার সম্মেলন GPH মহারাজ দরবার 2023 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে এর আয়োজন করা হয়। এই সিগনেচার ইভেন্টের মাধ্যমে প্রতি বছরই চ্যানেল পার্টনারদের সারা বছরের কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়। এবারে 2 দিনব্যাপী সম্মেলনে প্রায় 4 শতাধিক চ্যানেল পার্টনার ও তাদের পরিবার অংশগ্রহণ করে। প্রথম দিনে ফ্যামিলি নাইট ও দ্বিতীয় দিনে 2023 সালে কর্মদক্ষতার ভিত্তিতে শীর্ষস্থানীয় ডিলারদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে GPH ইস্পাতের পরিচালনা পর্ষদ, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে খুশাব, কোহট ও ঘটকির 53 কেন্দ্রে পুনর্নির্বাচন চলছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। স্থানীয় সংবাদ মাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 8 ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের দিন ওইসব অঞ্চলে কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনা ঘটে। এর জেরে ওই দিন ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এদিকে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির কোচ চেয়ারম্যান আসিফ আলী জারদারি। ইতিমধ্যে জোট সরকার গঠনে ঐক্যমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পিপিপি। চার মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা 28,500 ছাড়িয়েছে। এদিকে এবার লেবাননে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। এতে 4 শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। ইসরায়েলিদের ছোড়া রকেটে লেবাননে কয়েকটি ভবনে আগুন লেগে যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনা সদস্য নিহত হয়। এবার কাতার ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন টেনিস মহাতারকা রাফায়েল নাদাল। পরিপূর্ণ ফিট না হওয়ায় এই সিদ্ধান্ত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই স্প্যানিশ। তবে সামনের মাসে লাস ভেগাসে কার্লোস আলকারাজের সঙ্গে প্রদর্শনী ম্যাচ ও ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবার কথা জানান 37 বছর বয়সী নাদাল। গেল বছর অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাচে হিপ ফ্লেক্সোর আঘাত পেয়ে কোর্ট ছাড়েন 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল। যাতে অপারেশন করার ফলে পুরো বছর সহ এবছরের অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে পারেননি তিনি। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।